প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এই গরমে ত্বকের সাধারণ রোগ ব্যাধি। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন আমরা পরিচিত হই আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার আহমেদ আলী ১৯৬২ সালের জুলাইয়ে রাজবাড়ী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৭ সালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর ডিডিভি, ডিটিএম ও পিএইচডি ডিগ্রি লাভ করেন। ডাক্তার আহমেদ আলী শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের চর্মরোগ বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান এবং বর্তমানে তিনি মেডিনোভা মেডিকেল সার্ভিসের একজন চর্মরোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছেন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রচণ্ড গরম স্যার, এখন বাইরে বেশ গরম এবং তার সাথে সাথে ত্বকের বিভিন্ন সমস্যাগুলো কিন্তু প্রকোপটা বাড়ছে, সমস্যা বেড়ে যাওয়ার। তো একটু কি বলবেন যে এই সময়ে ত্বকের সাধারণ রোগ ব্যাধি নিয়ে আপনাদের কাছে আসছে যখন মানুষরা কি কি সমস্যার কথা বলছে? জি, আপনাকে ধন্যবাদ। আমি তার আগে একটু উপসংহার কিছু বলে নেই। সেটা হলো যে এইবারের গরমটি কিন্তু একটু ব্যতিক্রমী। কারণ সাধারণত দেখেন, আমরা সবসময় দেখি যে শীত যে আস্তে আস্তে মার্চ এপ্রিলের দিকে আস্তে আস্তে গরমের প্রবণতাটা শুরু হয়, কিন্তু এবছর খেয়াল করে দেখবেন যে এপ্রিলেই একেবারে গরম তুঙ্গে চলে গেছে, তীব্র গরম, একেবারে ৪২ ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে। তো এটা সাধারণত এই পিকটা হয় সাধারণত আগস্টে, যে অন্যান্য বছর। তো এবার একটু অস্বাভাবিক গরম এবং খুব ভ্যাপসা এবং অস্বস্তিকর। তো গরম, আমরা তো পরিবেশের মধ্যে থাকি, আমরা তো পরিবেশের বাইরে যেতে পারি না। মাছের যেমন পানির মধ্যে থাকে, আমরা একটা পরিবেশের মধ্যেখানে অবস্থান করছি। তো পরিবেশের প্রভাবটা সবচেয়ে প্রথমে এবং শুরুতে ত্বকেই পড়ে। আমাদের যে কোনো পরিবেশ, চারদিকের পরিবেশের প্রভাবটা আমাদের সমস্ত দেহের একটা বহিরাবরণ, কাজেই সবার আগে আমাদের ত্বকের সেটা পড়ে। তো এই ত্বকই এই জন্যই বেশ কিছু পরিবর্তন হয়। সেটি আমি যদি খুব সাধারণভাবে বলি তাহলে বলা যায় যে শুরুতেই আমাদের একটা গরম অনুভব হবে এবং ঘামটা বেশি হবে, তেলটা বেশি বেরোবে, ঘামটা বেশি বেরোবে। তো ঘাম তেলটা যদি বেশি বেরোয় তার কারণে কিছু সমস্যা হতে পারে। আচ্ছা, যেমন আপনারা সাধারণ ভাষায় সবাই জানেন ঘামাচি। যাদের খুব বেশি ঘামে এমন পরিবেশে কাজ করেন বা থাকেন বা যান, তাহলে ঘামাচিটা হতে পারে। ঘামাচি একটা সাধারণ ছোট রোগ, কিন্তু কষ্টটা অনেক বেশি যখন হয়। অনেক সময় প্রচণ্ড চুলকোয়, অস্বস্তি লাগে, একটা পর্যায়ে গিয়ে এটি তখন খুব বেশি তীব্র আকার ধারণ করে, তো ইনফেকশন হয়ে যেতে পারে। আবার কিছু ফোড়া জাতীয় রোগ ওই সময় হয়, মানে বেশি গরমের থেকে। শিশুদের বেলায় কি বেশি হয় এটি? হ্যাঁ, হয়। সেটার কারণ হলো ধরেন শেষেতে থাকে ত্বক, তার থেকে তেল, ঘাম, মরা চামড়া, ময়লা এগুলো সব একসাথে হয়ে ইনফেকশন হয়ে যায়, ও থেকে এই ফোড়াটি তৈরি হয়। আচ্ছা, কোথায় হয় স্যার? মানে এটি কি কোনো স্পেসিফিক জায়গা আছে কিনা? বিভিন্ন জায়গা হতে পারে। ভিতরে ভাঁজে বুঝবে কিভাবে এটা কি রকম টাইপ হয়? খুব প্রচন্ড ব্যথা হয়, পেকে যায়, সাদা পুঁজ হয় ভিতরে দেখা যায়। আচ্ছা, তো এটিকে সামার বয়েলি বলে, ডাক্তারি ভাষায়ও গ্রীষ্মকালীন ফোড়া বলা যেতে পারে। আচ্ছা, এই জন্য হয়। তো এইরকম বেশ কিছু জিনিস পরিবর্তনের কারণে, আবহাওয়ার পরিবর্তনের কারণে, ঘাম বেশি হওয়ার কারণে, তেল বেশি বের হওয়ার কারণে আমাদের শরীরে এই সময় দেখা দেয়। এই জন্য আমাদের উচিত আমাদের জীবনযাত্রার কিছু পরিবর্তন আনা। আচ্ছা, তো কি ধরনের পরিবর্তন আপনি বলছেন? শুরুতে যদি আমি একটু জানতে চাই, আপনি যেটি বলছিলেন যে ঘাম থেকে ঘামাচি হয় এবং ঘামাচিটা একসময় তীব্র আকার ধারণ করে, ওই পর্যন্ত যাতে না যায়, আসলে সেজন্য আসলে কোন কোন বিষয়গুলো সতর্ক হতে হবে? আমাদের কিছু পরিবর্তন তো আনতেই হবে। যেমন শীতের সময় কিছু পরিবর্তন আনতে হয়, ঠিক একইভাবে গরমের সময় তার উল্টোটা করতে হয় অনেকটা। আমি সাধারণ উদাহরণ দিচ্ছি, যেমন আমরা অনেক সময় শীতের সময় রোদ পোহাতে আরাম বোধ করি, আমরা রোদে ইচ্ছা করে যাই, খামাখা যাই। এটি গরমের সময় এই সময় করলে তো হবে না। বিশেষ প্রয়োজন ছাড়া, কাজ ছাড়া, অপ্রয়োজনীয় রোদ গরমটা এড়ায় চলতে হবে, যতটুকু পারা যায় এড়ায় চলতে হবে। যার যতটুকু সঙ্গতি আছে, ধরুন যার এসি আছে সে এসি রুমে ঠান্ডায় থাকবেন, যার সেটা নাই, পাখা আছে, ইলেকট্রিক পাখা, সেটি ব্যবহার করুন। যার সেটিও নাই, হাতের তাল পাখা ব্যবহার করুন।
যার সেটিও নাই, ঘরটি একটু আলো বাতাস মুক্ত বা পরিবেশটি একটু আলো বাতাস মুক্ত রাখুন যাতে খোলা বাতাস আসে। মানে প্রপার ভেন্টিলেশন যাতে ঘরে থাকে। আমার কথা হলো যার যার সঙ্গতি অনুযায়ী, আমি কারো নির্দিষ্ট কাউকে কিছু চাপাই দিতে চাচ্ছি না, যার যার সঙ্গতি অনুযায়ী সে যতটুকু আরামদায়ক পরিবেশে থাকতে পারেন সেটির চেষ্টা করুন। তারপরে ধরুন গোসলের ব্যাপার, যেহেতু আমাদের শরীর স্যাঁতসেঁতে হয়ে যায়, আঠা আঠা হয়ে যায়, যিনি এমন কাজ করেন যে খুব গরম পরিবেশে তার কাজটি করতে হয় এবং তিনি ঘামেন বেশি বা তার জন্মগতভাবেই ঘাম বেশি, তাদের কষ্ট এই সময় আরও বেড়ে যায়। তো ইচ্ছে করলে সে একবার সকালে গোসল করে বাইরে গেলেন, ইচ্ছে করলে যদি খুব বেশি সারাদিন ঘামের ভিতর থাকেন বা আঠা হয়ে যায়, রাত্রে এসে আবার করতে পারেন, তাতে দোষের কিছু নেই যদি কেউ মনে করেন। অনেকে স্যার দেখা যায় যে বাইরে থেকে প্রচুর ঘেমে এসে ঘামসহই গোসল করতে যাচ্ছেন। না, এইটি একটা বড় সমস্যা। সেটা হলো হঠাৎ খুব রোদের থেকে গরম থেকে এসে দৌড়ে যায় পানির নিচে বা ঠান্ডা পানির নিচে, বরফ দেওয়া ফ্রিজের থেকে বরফ দিয়ে সেই পানির নিচে, এটা খুব খারাপ জিনিস। এটা খারাপ জিনিস। একটা জিনিসের সামঞ্জস্য থাকতে হবে। তো হঠাৎ করে একটা বড় চেঞ্জ হলে আরো অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে বা ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে বা অন্য সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। আপনি বাইরের থেকে এসে কিছুক্ষণ ফ্যানের নিচে থাকেন বা একটু ঠান্ডা পরিবেশে থাকেন, তারপর ধীরে ধীরে গোসল করেন। আর গোসলের পানিটা ওই বরফ দেওয়া পানি দরকার নেই, ওতে আপনার অন্য সমস্যা হতে পারে। আমি যেটা বলবো সেটা হলো স্বাভাবিক যে পানি আছে সেটি দিয়ে গোসল করুন, শরীর পরিষ্কার হবে, ভালো থাকবে। কিন্তু ওই ঠান্ডা পানির দরকার নেই, ওটি ঝুঁকিপূর্ণ। আরেকটা বিষয় স্যার, মানে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টাও তো খেয়াল রাখতে হবে। জি, ওইটা এই সময় ইচ্ছা করলে আপনারা পর্যাপ্ত সাবান ব্যবহার করতে পারেন, যেটি আমি অন্য প্রোগ্রামে শীতের সময় বলেছিলাম যে শীতের সাবান কম দেওয়া উচিত। ড্রাই স্কিনের অধিকারী আছে অনেকেই, তারা কিন্তু সাবানটা অন্যান্য সময় অ্যাভয়েড করেন, তাদের ক্ষেত্রে কি করণীয়? সেটি যদি এই সময় যেহেতু একটু ঘাম তেল বেশি বেরোয়, এই সময় অতটা সমস্যা করবে না, এতটা সমস্যা করবে না। এখন গরমের দিনে ঘাম তেল বেশি হলে আঠা আঠা লাগে, সেক্ষেত্রে সাবান দেওয়া যাবে। সেটি নিজে বুঝে নিতে হবে, যার যার প্রয়োজন মতো দিবে আর কি, তাহলে সেটি পরিষ্কার হবে। কিন্তু তেল লাগানো যাবে না। তেল বা লোশন, এই শরীর এমনি এই গরমের সময় যেহেতু আমাদের একটু ঘর্মাক্ত থাকে, ভেজা থাকে, সেই ক্ষেত্রে এর উপর যদি আমরা তেল বা লোশন লাগাই তাহলে আরো আঠা আঠা ভাব হবে। এই জন্য গরমের দিনে কিন্তু তেল লাগানো ঠিক নয়। গরমের দিনে তেল লাগানো ঠিক নয়, এটা হলো শীতের দিনের জন্য উপযোগী। আরেকটা বিষয় আমরা যেটি খেয়াল করি, বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে খুব বেশি পরিমাণে পাউডার দেওয়া হয় তাদেরকে, শরীর মানে যাতে ঠান্ডা থাকে, সেটি আসলে কতখানি যুক্তিযুক্ত? পাউডার কিছু কিছু ক্ষেত্রে উপকারী, কিন্তু পাউডার দিতেই হবে এমন কোনো বিষয় না। অনেক সময় হয় কি, শরীরে বিশেষ করে কিছু ভাঁজ, শরীরের ভাঁজগুলি একটু বেশি স্যাঁতসেঁতে হয়ে যায়, যেখানে ঘাম বেশি জমে সেই জায়গাগুলো স্যাঁতসেঁতে হয়ে যায়। তো এমন যদি কারো থাকে, সেক্ষেত্রে পাউডার দেওয়া যেতে পারে, কিছুটা আরামদায়ক হবে, শুকনো থাকবে। কিন্তু সেই পাউডারটি হতে হবে, কয়েকটি জিনিস খেয়াল রাখতে হবে। সেই পাউডারটি বড়দের আলাদা আছে, ছোট বাচ্চাদের আলাদা আছে। তো বড়রা বড়দেরটা করবেন, ছোট বাচ্চারা বাচ্চাদেরটা করবেন। দ্বিতীয়ত, পাউডারটি উন্নত ভালো কোম্পানির হতে হবে, কারণ পাউডারের ভিতরে কোয়ালিটির কারণে অনেক সমস্যা হয়, শরীরে আরও ক্ষতি হয়। তো উন্নত ভালো কোম্পানির হতে হবে। তৃতীয়ত, যদি তার ঘামাচির প্রবণতা থাকে তাহলে প্রিকলি হিট পাউডার পাওয়া যায় এই ঘামাচির জন্যই, সেটি ব্যবহার করলে আরো ভালো হবে। তো এইভাবে পাউডারটা ব্যবহার করা যায়। আসলে যেটি আপনি বারবার বলছিলেন যে শরীরটাকে যত সম্ভব ঠান্ডা এবং শীতল রাখতে হবে, যাতে করে ভুলে গেছি একটু বলার দরকার, সেটা হলো এই গরমে কিন্তু নিজের জীবনযাত্রা আমি বলেছিলাম শুরুতে যে পরিবর্তন, তার মধ্যে কিন্তু খুব বড় একটি বিষয় যেটা আমি বলতে একটু অনেকটা ভুলে গেছি, সেটা হলো কাপড়ের বিষয়টা। কাপড়টা অবশ্যই ঢোলাঢালি এবং সুতি, দুটি বিষয় এখানে, ঢোলাঢালি এবং সুতি। টাইট কাপড় পরলে কিন্তু ঘাম শুকাবে না, আরও স্যাঁতসেঁতে থাকবে, অস্বস্তি বাড়বে। এই জন্য যত ঢোলাঢালি পরা যায়, আলো বাতাস যাবে, তাতে শুকিয়ে যাবে। আর সুতি হতে হবে, সিনথেটিক কাপড়ে শুকোয় না, ঘাম শুকোয় না, সুতি কাপড় পরার অভ্যাস করতে হবে। আমাদের একটি কথা, আপনারা যারা বাইরে বিদেশে গিয়েছেন হয়তো জানেন, অনেক পার্শ্ববর্তী দেশে বা অনেক দেশেই কিন্তু আমাদের চেয়ে তাপমাত্রা অনেক বেশি, খুব গরম লাগে কিন্তু ঘামে না। কারণ এটা হলো আমাদের আবহাওয়ার কারণে। আমাদের দেশের আর্দ্রতা বেশি থাকার কারণে আমরা ঘামি, কিন্তু ওইসব দেশে আর্দ্রতা কম,
কিন্তু টেম্পারেচার বেশি, তাপমাত্রা বেশি, গরম লাগে কিন্তু ঘামে না। আচ্ছা, এই জন্য অস্বস্তি লাগে না। আমি নিজেও দেখেছি বিভিন্ন দেশে, এই পার্শ্ববর্তী থাইল্যান্ডে, মালয়েশিয়া, অন্যান্য দেশেও গরম বেশি কিন্তু ঘামে না। কিন্তু আমাদের দেশে ঘাম বেশি হওয়ার কারণে এই সমস্যাগুলি হয়। ত্বকের অনেক সমস্যার উৎসই ঘাম এবং ঘামাচি, যেটি আপনি বলেছেন শুরুতেই যে ঘামাচি থেকে তীব্র কোনো সমস্যা বা তীব্র অস্বস্তিকর অনুভূতি হতে পারে। কি কি ধরনের সমস্যা হতে পারে এবং আপনাদের কাছে আসছে যারা কি প্রথম কথাই হলো যে তার শরীরে নিয়ে একটা অস্বস্তি ভাব থাকবে এবং কারো কারো প্রচন্ড রকম চুলকুনি হতে পারে। চুলকুনিটা খুব অল্প মাত্রারও হতে পারে এবং তীব্র মাত্রার হতে পারে। অনেক সময় আবার চুলকোতে ওতে ইনফেকশন হয়ে পেকে ফোড়ার মতো হয়ে যায়, পাকা পাকা হয়ে যায়। সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিতে হবে এবং অ্যান্টিবায়োটিক খাওয়ার প্রয়োজন হবে। অ্যান্টিবায়োটিক তা এদের উচিত হবে বেশি মাত্রায় হলে একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে চুলকুনি বিরোধী কিছু ওষুধ খাওয়ার এবং লাগানো আছে সেগুলি ব্যবহার করতে হবে। সাথে সাথে আপনাদের পরামর্শ তো থাকবে। অ্যান্টিবায়োটিক খাওয়া লাগতে পারে। আর নিজের যেটি করণীয় সেটা হলো গরম পরিবেশে এড়িয়ে চলা, ঠান্ডার ভেতর থাকা, আরামদায়ক কাপড় পরা, তাহলে আস্তে আস্তে অল্প মাত্রা হলে এমনি কমে যেতে পারে। স্যার, খাবার দাবারের ভূমিকা কতটুকু এখানে? এখানে গরমের দিনে ঠিক খাওয়ার ওই রকম সরাসরি কিছু উপকারিতার মতো খাবার নেই, যেটি আমরা যতটুকু জানি যে তেল জাতীয় বা খুব ভাজা পোড়া খাবারটা অ্যাভয়েড করা উচিত আমাদের শরীরের জন্য খারাপ। তবে বেশি যেটি জানা দরকার, বেশি গুরুত্বপূর্ণ বিষয় যেটি, সেটি হলো গরমের দিনে যেহেতু তেল ঘাম শরীর থেকে বেশি বের হয়, সেই জন্য সেই ঘাটতিটা পূরণ করার জন্য আমাদের তরল জাতীয় খাবারটা বেশি খেতে হবে, এটা বেশি দরকার। অন্য খাবার এই খাবারটি বিশেষভাবে উপকারী বা অপকারী সেটা না, চেয়ে বেশি দরকার হলো আমাদের তরল খাবারটা বেশি খেয়ে ওই ঘামের পরিমাণটা যেহেতু বেশি হচ্ছে, ঘাটতিটা পূরণ করা দরকার। সেটি কি হতে পারে? সাধারণ পানি হতে পারে, বিভিন্ন আপনি শরবত খেতে পারেন, শরবত করে খেতে পারেন, একটু লেবু দিয়ে একটু চিনি লবণ দিয়ে আপনি খান ডেলি দিয়ে একবার, এতেও অনেক উপকার। স্যার, কতটুকু পরিমাণ পানি খেলে ভালো হয় শরীরের জন্য সেটি কিন্তু স্যার অনেকে প্রশ্ন, অনেকে জানতে চায় যে এই সময় আসলে কি কতটুকু পানি খাবেন? যা খান তার চেয়ে গরমের দিনে একটু বাড়িয়ে দিতে হবে। এবং তৃষ্ণার উপরে নিজেই বোঝা যায়, নিজের যদি তৃষ্ণা লাগে তাহলে সেই তৃষ্ণাটা মেটালেই হবে। এখন আপনি স্বাভাবিক শীতের দিনে তো আমাদের ঘামটা কম বের হয়, তো তখন একটু প্রয়োজন কম হয়, তো এখন একটু বেশি। আপনার যদি তৃষ্ণা লাগে, আপনার যতটুকু তৃষ্ণা মেটানোর জন্য প্রয়োজন আপনি ততটুকু খাবেন। কিন্তু এটা সবসময় তো শুধু পানি ভালো লাগে না, আপনি পানির বদলে শরবত বানিয়েও খেতে পারেন, পানি তো খাবেনই, শরবত খেতে পারেন, বিভিন্ন ফলের জুস করে খেতে পারেন, আখের রস খেতে পারেন, ডাবের পানি খেতে পারেন। তো এটি যে ধরনেরই হোক, পানীয় জাতীয় হলে শরীরের ঘাটতিটাও মিটবে, আপনার এনার্জিটাও ঠিক থাকবে। আচ্ছা, তার মানে হচ্ছে আপনি যেটি বলছিলেন যে শীতল পরিবেশে থাকতে হবে এবং বেশি করে পানি খেতে হবে ত্বকের এই জাতীয় সমস্যা থেকে নিজেদের দূরে রাখার জন্য। স্যার, চমৎকার বললেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। জি, আপনাকেও ধন্যবাদ এবং এনটিভি কর্তৃপক্ষকেও আমাকে দাওয়াত দেওয়ার জন্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম এই প্রচণ্ড গরমে ত্বকের সাধারণত কি কি সমস্যা হতে পারে এবং কোন কোন বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে যাতে করে ত্বকের এই সমস্যা থেকে নিজেদের দূরে রাখা যায়। আশা করছি আজকে আমাদের অতিথি যে পরামর্শগুলো আমাদের দিয়েছেন সেগুলো আপনাদের উপকারে আসবে। আজকে আমরা যে ব্যায়ামটা করব এটা হচ্ছে স্পেসিফিক্যালি পেটের ব্যায়াম। সবাই তো পেট কমানোর জন্য খুব বেশি অস্থির হয়ে থাকেন, তো এখানে আমরা দেখব যে কিভাবে বিগিনার লেভেলে শুরু করে আপনার আপার অ্যাবস, লোয়ার অ্যাবস মানে উপরে পেট, তল পেট সহ, পাশাপাশি লোয়ার ব্যাক মানে পিঠের বা কোমরের ব্যায়ামগুলো কিভাবে একসাথে করা যায়, যেন টোটাল কোর যেটা বলছি যে আমরা রেকটাস অ্যাবডোমিনাস অ্যান্ড অবলিক অ্যান্ড লোয়ার পার্ট সব কিছু মিলিয়ে যেটা হয়, এবং লোয়ার ব্যাক মানে টোটাল কোমরের অংশটুকু কিভাবে স্ট্রং করা যায় এবং ওখান থেকে ফ্যাটটা বার্ন করা যায়। এখানেও আমরা 3টা লেভেলেই ব্যায়াম করব এবং আমাকে হেল্প করবে এখানে লিও, নুসা, তাসরিন। তো বিগিনার লেভেলে আমরা দেখি, ওকে বিগিনার অ্যান্ড বোট, ওকে ইয়েস স্টার্ট নুসা with the boat straight and up, stay 1 2 3 4 5 and down, okay and again up, okay 1 2 3 4 5 and down। তো দেখছি যে আমরা এখানে কি হচ্ছে যে যখন উঠছে আরেকবার and up, দেখছি যে যখন টোটাল অ্যাবসের কাজটা হচ্ছে, হ্যাঁ হাতটা থাকছে, পা থাকছে, পুরো শরীরটা থাকছে কোমরের উপর and down, ওকে তার মানে আমাদের পুরো পেটের কাজটা হয়ে যাচ্ছে। এখন আমরা দেখব যে কিভাবে লোয়ার ব্যাকের কাজটা হয়।
ওকে অ্যান্ড প্লাস্টিন অ্যান্ড টুইস্ট। অ্যাকচুয়ালি এখানে পুরোটা ইয়েস ওকে স্টার্ট গো, পুরোটা লোয়ার ব্যাক আমরা আসলে কভার করছি না, আমরা যেটা করবো যে টুইস্টিংয়ে অবলিকের কাজটা হচ্ছে, অবলিক ওকে অ্যান্ড গো অ্যান্ড 1 অ্যান্ড 2 অ্যান্ড 3 অ্যান্ড 4 অ্যান্ড রিল্যাক্স রিল্যাক্স অ্যান্ড ডাউন। মানে লোয়ার ব্যাকের কাজের চেয়ে আমরা যেখানে দেখছি যে অবলিক যখন টুইস্ট করছে তখন রেকটাস অ্যাবডোমিনাসের সাথে অবলিকটা কোমরটা সহ কাজ করছে, কিন্তু যেহেতু ওঠার সময় তখন যদি কোমরটা স্ট্রং না থাকে তখন দেখা যায় অনেকেরই কোমর ব্যথা হয়, তো ওই ব্যথাটার জন্যই তখন তারা দেখা যায় যে করতে পারেন না। এই জিনিসটা খেয়াল করে করা লাগবে। ফার্স্ট পেসে করতে গেলে কিভাবে, ওকে দেখাও 1 2 3 4 5 6 ওকে ডান অ্যান্ড রিল্যাক্স ওকে নাইস। এখন এখান থেকেও যখন লেভেলটা আপনি বাড়াবেন তখন কিভাবে আপনি করবেন, ওকে লিও অ্যাডভান্স লেভেলটা দেখাচ্ছে যে দুটো কাজই এবং আরও ফাস্টার পেসে কীভাবে করা যায়, ওকে ফাইন অ্যান্ড উইথ দ্য কাউন্ট লিও ওকে অ্যান্ড স্টে টু দ্য বোট। প্রথমে নুসা যেটা করেছে বিগিনারে সেখানে সে থাকছে, নাও গো টু দ্য অ্যাডভান্স সিজার টুইস্ট 1 2 3 4 5 6 and go to the boat again, stay and again 1 2 3 4 and 5 and down ওকে। মানে এখানে কি হচ্ছে, আমরা একবার শুধু পেটেরটা করছি আর একবার অবলিক কোমর সহ পুরোটাই আমরা কভার করছি। এর চেয়ে কি বেস অ্যাডভান্স লেভেলে তুমি কিছু দেখাতে পারবে যার একটু টাফ, যেটা আরও ইফেক্টিভ এবং আরও কুইক, ওকে অ্যান্ড তার মানে হচ্ছে যে তখন সে উঠে যাচ্ছে আরও অনেকটুকু ওপরে, এতক্ষণ যেটা ছিল যে সে আরেকটু নিচে নামা ছিল এখন আরেকটু উপরে, অ্যান্ড গো ফাস্টার 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 গুড 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 অ্যান্ড স্টে অ্যান্ড ডাউন নাইস ওকে আপ। তাহলে আমরা দেখলাম যে একই ব্যায়াম আমরা কত রকম করে করতে পারি, যে আপনার বিরক্ত হয়ে যাবে না যে একই ব্যায়াম করতে করতে, বা মাসেলের একটা ক্যাপাসিটি হয়ে যায় যে একই ধরনের মুভ করতে করতে মাসেল স্ট্রং হয়ে যায়, তখন আরেকটু কীভাবে ভ্যারাইটিটা করে ফেলা যায়। কি এখন আমরা এই ব্যায়ামগুলোই আবার একসাথে দেখব যেন দর্শকরা বুঝতে পারেন যে আপনারা কোন লেভেল থেকে শুরু করবেন বা কোন লেভেল থেকে পারছেন এবং তারপর এটাকে কীভাবে চ্যালেঞ্জিং ওয়েতে ইমপ্রুভ করতে পারবেন। ওকে কাম টাইমস, দুবার করে করব আমরা, ওকে অ্যান্ড 1 আপ ইয়েস অ্যান্ড 2 অ্যান্ড 3 again and 4 and down। খেয়াল করবেন যে যাদের কোমরে ব্যথা আছে তারা কেমন করে কোমরের ব্যথাটা কোন মুভে বাড়ছে বা কোনটাতে কমছে নিজেরা আগে একটু বুঝে নিয়ে এবং পাশাপাশি এক্সপার্ট একজনের কাছ থেকে একটু গাইডেন্স বা অ্যাডভাইস নিয়ে তারপর আপনারা শুরু করবেন। দর্শক, অনেক ধরনের মাছ, সেই মাছ আমাদের অত্যন্ত প্রিয়, কিন্তু কোন কোন মাছে কি কি পুষ্টি রয়েছে তার সবটাই কি আমরা জানি? চলুন শুনে নেই একজন পুষ্টিবিদের কাছ থেকে মাছের বিভিন্ন পুষ্টিগুণ। স্বাস্থ্যকর খাবার মানেই মাছের কথা বলতে হয়। এমন অনেকেই আছেন যারা একদমই মাছ খেতে পছন্দ করে না, তাই মাছের গুণের কথা চিন্তা করে তাদেরকে অবশ্যই কিন্তু মাছ খাওয়া উচিত। মাছ থেকে কিন্তু আমরা প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন ডি এবং আয়রন পেয়ে থাকি। মাছের ক্যালোরি ভ্যালু কম থাকার কারণে যারা ওজন কমাতে চায় তাদের প্রতিদিনের খাদ্য তালিকায় কিন্তু মাছ রাখা উচিত। মাছের তেল থেকে কিন্তু আমরা প্রচুর গুরুত্বপূর্ণ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পেয়ে থাকি, যেটা আমাদের শরীর ও ব্রেনের জন্য অনেক বেশি উপকারী, আর এই জন্যই কিন্তু মাছকে ব্রেইন ফুড বলা হয়ে থাকে। মাছের যে অতিরিক্ত ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে সেটি কিন্তু অ্যালজাইমার ডিজিজকে প্রিভেন্ট করে থাকে, অর্থাৎ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের যে মেমোরি লস হওয়ার যে চান্স থাকে সেটি কিন্তু প্রতিরোধ করে এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এছাড়াও এই মাছের তেল পার্কিনসন্স ডিজিজকে প্রতিরোধ করে, আমাদের দেহের যে ফ্রি রেডিক্যালস থাকে ক্ষতিকর সেটিকেও কিন্তু অনেক বেশি দূর করে ফেলে এই মাছ। প্রেগনেন্ট মহিলা যারা, তাদের উদ্দেশ্যে আমি বলবো তারা তাদের অনাগত সন্তানের ব্রেন এবং চোখের ডেভেলপমেন্টের জন্য তাদের প্রতিদিনের খাদ্য তালিকায় কিন্তু মাছ রাখতে পারেন। এছাড়া মাছ কিন্তু দৃষ্টিশক্তি প্রখর করতে এবং বন্ধ্যত্ব বা অন্ধত্ব দূর করতেও কিন্তু সাহায্য করে।
তৈলাক্ত মাছ ভিটামিন ডি এর একটি চমৎকার একটি সোর্স। মাছের তেল বাচ্চাদের এবং বড়দের টাইপ 1 ডায়াবেটিস দূর করে থাকে। এছাড়াও যাদের ঘুমের সমস্যা রয়েছে এবং যাদের চোখের ছানি পড়ার সমস্যা রয়েছে তাদের জন্য কিন্তু মাছ খুবই উপকার একটি খাবার। যারা ওজন কমাতে চায় তাদের জন্য আমি বলবো তারা ম্যাক্সিমাম টাইমে দেখা যায় তাদের লো ফ্যাট ডায়েট মেনটেন করার কারণে তাদের চুল এবং ত্বক অনেক নির্জীব হয়ে পড়ে। তাই তাদের লো ফ্যাট ডায়েট মেনটেন করার পাশাপাশি আমি তাদেরকে সাজেস্ট করব তারা যেন অবশ্যই খাদ্য তালিকায় মাছ এবং মাছের তেলকে অন্তর্ভুক্ত করেন। তাই আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় প্রোটিনের চাহিদা পূরণ করার জন্য আমাদের উচিত অবশ্যই মাছ খাওয়া এবং বড় মাছের পাশাপাশি ছোট মাছও যেন আমরা খেতে পারি। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আজকের হেলথ টিপস। উঁচু হিলে কোমর ব্যথা হতে পারে, তাই কোমর ব্যথা যাদের কিছুতেই ছাড়ছে না তারা হিল পরা ছেড়ে দিন। দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে আপনাদের যদি কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে: মাসেল উইকনেসের জন্য মাথা ব্যথা হচ্ছে, ঘাড়ের এক্সরে করলে উইকনেস দেখা যাবে না, আপনার ভিতরে ডুরাল কম্প্রেশন আছে, এটা এক্সরে করলে বোঝা যাবে না। এটা কিভাবে তাহলে বোঝা যাবে? হ্যাঁ, তাই না? একমাত্র পথ হলো এই হাত। এই হাত দিয়ে আপনি যখনই অ্যাসেসমেন্ট করবেন, যখনই এক্সামিনেশন করবেন, তখনই আপনি বুঝবেন যেমন আপনার টেন্ডার পয়েন্ট আছে কিনা। আপনি হাত দিয়ে দেখলেন যে মাসেলের শক্তি কেমন, আপনি হাত দিয়ে ঘোরায় দেখলেন এখানে যে মুভমেন্ট হয় সেই মুভমেন্ট কতটুকু আছে। এখান থেকে আপনি বুঝতে পারবেন যে তার মাথা ব্যথা হচ্ছে কিনা। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়।